বিঙ্গো, খবর পাকা তো? এখানে না খুব একটা বড় কিছু হতে চলেছে। কোথায়? আসুন স্যার। স্যার, এইদিকে আছে ওই লোকগুলো। বস, আপনি যেমন বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি। সিআইডি অফিসারদের এখানে নিয়ে চলে এসেছি। এবার আমি যাই। কাজও শেষ, তুইও শেষ। শ্রেয়া, বসে যাও। শ্রেয়া, শ্রেয়া, তুমি ঠিক আছো? স্যার, আমি স্যার স্যার আপনার এত রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, একটুখানি কেটে গেছে, ঠিক হয়ে যাবে। আমি ফার্স্ট এড কিট নিয়ে আসছি। দরকার নেই শ্রেয়া, চলো এখন। স্যার, কি হয়েছে? এটা কিভাবে সম্ভব? দয়াটা কিভাবে সম্ভব? বুঝতে পারছি না এসএপি স্যার কি ব্যাপার নিয়ে এত চিন্তিত। কিছু বলছেন না তো? না স্যার, আমি একবার জিজ্ঞেস করে দেখবো। আরে না না, মুড খারাপ আছে, উল্টোপাল্টা কিছু বলবে। আরে আপনারা ভেতরে ঢুকছেন কেন? কাকে চাই আপনাদের? আমরা এসিপি প্রদ্যুম্নের সঙ্গে দেখা করতে চাই। ওনার কাপুরুষতা নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। কাপুরুষ? আপনারা এসিপি প্রদ্যুম্নকে কাপুরুষ বলছেন? কাপুরুষকে কাপুরুষ বলবো না, তার কি বলবো? আর কি বলা যেতে পারে যে এত বড় দুষ্কৃতীকে উনি এমনি ছেড়ে দিলেন? আপনাদের কাছে কথা বানানো খুব সহজ। কখনো কোনোদিন কোনো আসামির সম্মুখীন হয়েছেন? বিভিন্ন রকম আসামিদের সঙ্গে আমাদের প্রত্যেক দিন লড়তে হয়। কারো কাছে বন্দুক থাকে, কারো কাছে ছুরি, বা কারো কাছে বোম। 10 মিনিটের জন্য যদি কোনোদিন সিআইডির দায়িত্ব পালন করতে হয়, তাহলে জীবনে কোনোদিন কাউকে কাপুরুষ বলার সাহস দেখাবেন না। ঠিক আছে, মেনে নিলাম যে এসিপি প্রদ্যুম্ন কাপুরুষ নন। তাহলে কি উনি অপরাধীর হাতে বিক্রি হয়ে গেছেন? আসলে উনি কত টাকা নিয়েছেন ওই অপরাধীকে মুক্ত করার জন্য? বাজে কথা বন্ধ করুন, আর উল্টো পাল্টা অপবাদ দেওয়া বন্ধ করুন এসিপি কে। আপনি তো এমন করে চিৎকার করছেন যেন আপনার উপরে দোষারোপ করা হয়েছে। আচ্ছা, এসিপি সাহেবের সঙ্গে আপনিও মিলিত নন তো এই ঘুষ নেওয়ার ব্যাপারে? বাইরে যান, আপনারা বাইরে যান। এই সমস্ত বাজে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। স্যার, উত্তর তো আপনাকে দিতেই হবে, কারণ দেশের লোকের পুরো অধিকার আছে এটা জানবার যে সিআইডির ওপর এতখানি ভরসা করে ওরা, সেই সিআইডির কোনো জং তো ধরে যায়নি। সিআইডির গায়ে কোনোদিন জং ধরে না, বুঝেছেন আপনারা? এই দেশের জনগণ প্রতি রাতে নিশ্চিন্তে ঘুমায় এই কারণে যে ওদের পূর্ণ বিশ্বাস আছে যে যতক্ষণ এই সিআইডি আছে ওদের কোনো বিপদ ঘটবে না। কিন্তু আপনারা যে আছেন না, জনগণকে ভুল বুঝিয়ে অন্ধকারে তীর ছোড়েন। অন্ধকারে যান আপনারা, প্লিজ চলে যান।
এসিপি কিছু টাকা পয়সা নিয়ে মামলাটা শেষ করে দাও না। আরে স্যার। দয়া, অভিজিৎ, তোমরা দুজনে এই সময়? সরি স্যার, হয়তো আমাদের ফোন করে আসা উচিত ছিল। আরে না না অভিজিৎ, কি কথা বলছো? বলো কি ব্যাপার? স্যার, আমাদের এখানে আসার কারণ বোধহয় আপনার অজানা নয়। আজ ওই দুর্ঘটনার পর থেকেই আপনার মুখের মধ্যে একটা অদ্ভুত টেনশন দেখছি স্যার, একটা প্রশ্নচিহ্নের মতন, যেন কোনো এমন ধাঁধা যেটা আপনি ভাঙতে পারছেন না। তোমাদের দুজনের রতনের কথা মনে পড়ে? রতন জকোটা? রতন চাকোটা? ওই আসামি যাকে আপনি মেরে দিয়েছিলেন 5-6 বছর আগে? হ্যাঁ অভিজিৎ, ওই রতনের কথাই বলছি। আজ যার সঙ্গে মুভমেন্ট হয়েছে ওর সঙ্গেই হয়েছে, ওই রতন জকোটার সঙ্গেই। মরা মানুষের সঙ্গে মারামারি এ কি করে হয় স্যার? সেটাই তো বুঝে উঠতে পারছি না দয়া, সেটাই তো বুঝে উঠতে পারছি না যে রতন বেঁচে উঠলো কি করে। এই দেখো পেপারগুলোতে, দেখো ওর লাশের ছবি পর্যন্ত ছাপা হয়েছে, তারপরে ও বেঁচে উঠলো কি করে? স্যার, ব্যাপারটা এরকম নয় তো যে এ রতনের কোনো সঙ্গী যে প্লাস্টিক সার্জারি করিয়ে রতনের মতো চেহারা করে নিয়েছে আর আপনার উপরে প্রতিশোধ নিচ্ছে? এই রতনের গ্যাংয়ের ডিটেলসটা খুঁজে বের করো, পুরোটা খুঁজে বের করো। পুরোটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। যখন রতনের গ্যাংয়ের সঙ্গে আমাদের গন্ডগোল চলছে ওই মুহূর্তে তখন ভান্ডুবেও বোম ব্লাস্ট হয়েছিল। আর স্যার, ওই খোঁচর রিঙ্কু, ও ওদের সাথে যুক্ত ছিল। হ্যাঁ ফেডরিক, রিঙ্কু ওদের সঙ্গে হাত মিলিয়েছিল, কিন্তু পুরো কাজটা ওই রতনের গ্যাংয়েরই। কারণ প্রথমে ওরা আতঙ্ক ছড়ানোর জন্য একই পদ্ধতি প্রয়োগ করেছিল। কি জানা গেছে রতনের ব্যাপারে? স্যার, এই রতনের একজন পার্টনার ছিল যার নাম তেজা, যে গত 5 বছর ধরে জেলে আছে। তেজা কোন জেলে আছে? স্যার, ইনি হলেন মিস্টার বলবন্ত, তেজার উকিল। মিস্টার বলবন্ত, ইনি হলেন এসিপি প্রদ্যুমন। আরে এনাকে কে না চেনে। যাক, এবার আমি যাব, আমার একটা জরুরি মিটিং আছে। বলুন এসিপি স্যার, আজকে আমার কথা কি করে মনে পড়লো? রতন? রতন আমার পার্টনার ছিল, ওর কথা কি করে ভুলবো? একদিন আপনার গুলি খেয়েই তো মারা গিয়েছিল, মনে নেই? বেঁচে আছে, বেঁচে আছে রতন। কি? রতন বেঁচে আছে? এটা কি করে হতে পারে? 5 বছর আগে আপনি ওকে গুলি করেছিলেন। হ্যাঁ, আমিই গুলি করেছিলাম ওকে, কিন্তু কালকেই আমি ওকে দেখতে পেয়েছি। কি করে হতে পারে এটা? যে মরে গেছে তাকে আপনি কি করে দেখতে পারেন? আপনি মনে হয় ওর ভূত দেখেছেন। রসিকতা করার মুডে আমি নেই তেজা, বুঝেছ? রতনের ব্যাপারে আর কি কি তুমি জানো? কি কি জানো রতনের ব্যাপারে? তাড়াতাড়ি বলো। আমি কি করে জানবো স্যার? 5 বছর ধরে এই জেলের মধ্যে আমি পচে মরছি স্যার। 5 বছর আগে তোমরা কোথায় কোথায় গিয়েছিলে? সেই জায়গার নামগুলো চাই আমার। নির্দিষ্ট একটা জায়গা থাকলে তবে না বলবো। প্রতিবার আলাদা আলাদা জায়গা দেখা করতো, কখনো চুনাপট্টি, কখনো ভিন্ডি বাজার, কখনো ভিভান্ডি বা কখনো মাহিম স্যার। জেলার বাবু,
তেজার যেন ভালো রকমের যত্ন নেওয়া হয়। আজ সিআইডি এসেছিল তেজার সঙ্গে দেখা করতে। কিছু গন্ডগোল মনে হচ্ছে। ভালো হয়েছে সেদিন ফোন কেটে গেছিল, নাহলে আমি তো ফেঁসে যেতাম। পরে ফোন করছি, ঠিক আছে? স্যার, আপনি চা খাবেন? চা খাবো না, খাওয়াবো। চা জেলের তোমাকে। হ্যাঁ, বলো তো তেজার সঙ্গে তোমার কিসের চক্কর? কিছু না স্যার, আমি তো তেজার নাম ধরে তুমি কার সাথে কথা বলছিলে? দুদিন আগে আমার মোবাইলে কার একটা ফোন এসেছিল, বলছিল তেজার সঙ্গে কথা বলাতে, কিন্তু আমি তেজার কাছে পৌঁছানোর আগেই ফোনটা কেটে গেছিল। তারপর থেকে আর ওই ফোনটা আসেনি। নাম্বার বলো, কোথা থেকে ফোন এসেছিল? এই দিকটাতেই ফোন ট্রেস হয়েছে স্যার। এইদিকে? হ্যাঁ। অভিজিৎ, যে লোকটা চায়ের দোকানদারকে ফোন করেছিল ওর ফোন গোডাউন নম্বর 22-এ ট্রেস হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। সবকিছু একদম রেডি হয়ে গেছে ভাই। এবারে এমন একটা কাণ্ড করব যে সারা দেশ একবারে কেঁপে যাবে, লোকের রোম খাড়া হয়ে যাবে। সাবাস পাপ্পু, দুদিন পরে খবরের কাগজে একটাই যেন হেডলাইন থাকে যে সারা শহর বোমের ধামাকায় কেঁপে উঠেছে। ফেডরিক, এখানে বোম ব্লাস্টের প্ল্যানিং চলছে। সেই নম্বরটি এখন পরিষেবা সীমার বাইরে আছে। স্যার, না এসিপি স্যারকে ফোনে পাচ্ছি, না ফ্রেডি স্যারকে। ওই গুন্ডাদের সঙ্গে ওদের আবার কোনো ঝামেলা হলো না তো? পুরো এরিয়াটা ভালো করে চেক করো। ফ্রেডি, 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 ফ্রেডি ওঠো। ফ্রেডি, কি হয়েছে? ফ্রেডি, এসিপি স্যারকে পেলে? না স্যার। মনে হচ্ছে দুজনের উপরে হামলা করা হয়েছে। গুন্ডারা এসিপি স্যারকে নিয়ে গেছে আর ফ্রেডিকে এখানে রেখে গেছে। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। নিজের উপর ভীষণ ঘেন্না হচ্ছে আমার। আমি এসিপি স্যারের সাথে ছিলাম, তাও আমি কিছু করতে পারলাম না। কে জানে গুন্ডারা ওনাকে কোথায় নিয়ে গেল। নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই ফ্রেডি। আচ্ছা, একটু মনে করে দেখো তো, অজ্ঞান হয়ে যাওয়ার আগে তুমি গুন্ডাদের কোনো কথা শুনেছিলে? কোনো জায়গার কথা বলেছিল কি যেখানে এসিপি স্যারকে নিয়ে যেতে পারে? না স্যার।
গুড মর্নিং এসিপি স্যার। কি খবর? ঘুম ভালো হয়েছে তো? আরে পাপ্পু, যা এসিপি স্যারের জন্য বেডটি নিয়ে আয়। কে তুমি? তোর মৃত্যু। আমার মৃত্যু? এসিপি প্রদ্যুমানের জীবন অত সস্তা নয়, বুঝেছো? কারা তোমরা? বলো কি চাই তোমাদের? আমরা কারা আর কি চাইছি এটা খুব তাড়াতাড়ি জানতে পারবি তুই। আগে বসকে তো আসতে দে। কে তোমাদের বস? কে তোমাদের বস? রতন? রতন তোমাদের বস? আরে তো তাড়াহুড়ো করছো কেন এসিপি স্যার? এখন তো সবে ফিল্মের ইন্টারভাল হয়েছে। ভিলেনটাকে এটা ক্লাইম্যাক্সেই জানতে পেরে যাবি। ফিল্ম শেষ হওয়ার আগেই ভিলেন শেষ হয়ে যাবে, বুঝেছিস? খাঁচায় বন্দি, তবু তোর তেজ কমেনি এসিপি। বহুত তেল হয়েছে এসিপির। ওর তেল আমরাই কমাবো। চল। এসিপি স্যারের ফোন বারবার বন্ধ বলছে। উনি নিশ্চয়ই খুব বিপদে আছেন। জানি না কি অবস্থায় আছেন উনি। পঙ্কজ, কিছু জানতে পারলে? না স্যার। স্যার, রতনের ব্যাপারে একটা বিশেষ খবর পেয়েছি। কি? আজ থেকে 8 বছর আগে রতন পিঞ্জারপুর জেলে বন্দী ছিল। ওখানকার জেলার আমায় বললো যে ওর কিডনির প্রবলেম ছিল। ওর প্রত্যেক সপ্তাহে ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস? তার মানে জেল থেকে বেরোনোর পরেও ও চিকিৎসার জন্য কোনো না কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখেই। নিখিল, শহরের সব কিডনি স্পেশালিস্টের সঙ্গে যোগাযোগ করো, জিজ্ঞাসাবাদ করো। আমাদের খুব তাড়াতাড়ি রতনের কাছে পৌঁছতে হবে। রতনকে খুঁজে পেতে আপনাদের শুধুমাত্র একটা মানুষই সাহায্য করতে পারে, আর সেই একজন হলো আমি। যেই আমি জানতে পারলাম যে এসিপি স্যার বিপদের মধ্যে আছেন, আমি সঙ্গে সঙ্গে আমার সমস্ত লোককে কাজে লাগিয়ে দিলাম রতনের আড্ডাটা খুঁজে বের করার জন্য। কোথায় পাবো এই রতনকে? স্যার, চিকু বাড়িতে। চিকু বাড়ি? খুঁজে দেখো। স্যার, এই ডেরাটা তো ভীষণ বড়। জানি না এই ডেরার মধ্যে কতজন থাকতে পারে, কিন্তু আমরা তো দুজন স্যার। কেন পঙ্কজ, ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। একটু ভয় পাওয়া ভালো, কিন্তু মনে থাকে যেন এটা আমাদের ডিউটির মাঝখানে যেন না আসে। তুমি এদিকে দেখো, আমি আগে গিয়ে দেখছি। স্যার, বাইরে কেউ নেই। এই হলো আমাদের মহান ঘেটু। ওর ইনফরমেশন সবটা ভুল ছিল স্যার। না পঙ্কজ, ওর ইনফরমেশনটা ভুল ছিল না। এই 4 গ্লাসগুলো, তার মানে হচ্ছে যে রতন আর ওর সঙ্গীরা এখানেই ছিল, কিন্তু আমরা একটু দেরি করে ফেলেছি। আশেপাশে নিশ্চয়ই কোনো চায়ের দোকান রয়েছে, ওখান থেকে জানতে পেরে যাব। সামনে চায়ের দোকান, হয়তো রতনের সঙ্গীরা এখান থেকেই চা নিয়ে গেছিল। দাদা, চা খেতে হলে কিন্তু খুচরো পয়সা দিতে হবে, আগেই বলছি কিন্তু। আরে দাদা, কিন্তু কিছু নয় স্যার। আপনাদের মতন লোক আসেন আর চা খেয়ে তারপরে 2000 টাকার নোট ধরিয়ে দেন। আপনি বলুন স্যার, আমি গরিব মানুষ, কোথা থেকে এত খুচরো দেবো? দাদা, আমরা এখানে চা খেতে আসিনি, আমরা সিআইডি অফিসার। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। কিছু জানতে চাই। বলুন স্যার। এখানে বাদিকের শেষে যে বাড়িটা রয়েছে, ওখানে আপনি কখনো চা দিতে গেছিলেন? স্যার, ওখান থেকে কোনো একটা লোক আসতো চা নিতে। ওই লোকটা দেখতে কেমন ছিল? ওর মুখ মনে আছে? স্যার, মুখটা তো মনে নেই। কোনো স্পেশাল কোনো ব্যাপার কিছু তো মনে আছে? স্যার,
স্যার ও চা নিতে লেসকর্ট গাড়ি করে আসতো। লেসকর্ট গাড়ি করে? এক মিনিট, এই লোকটাকে কখনো দেখেছো লেসকর্ট গাড়িতে বসা অবস্থায়? না স্যার। গাড়িটার রং মনে আছে? কালার? গাড়ির রং স্যার কালো ছিল। কালো রঙের লেসকর্ট গাড়ি। ওই নাম্বারটা মনে আছে তোমার? নাম্বারটা কি ছিল? আরে স্যার, ওকে আমার গরু চুরি করেছিল নাকি যে আমি ওর গাড়ির নাম্বার মনে রাখবো? আর কিছু মনে আছে গাড়ির ব্যাপারে? ওর গাড়ির নাম্বারটা লাল রঙের ছিল স্যার, কালো বা সাদা ছিল না স্যার। ও, লাল রঙের ব্যবহার তো নতুন গাড়ির নাম্বার প্লেটের জন্য করা হয়, টিসি নাম্বার। স্যার, স্যার এনারা হলেন বিখ্যাত কিডনি স্পেশালিস্ট, আর ইনি হলেন ডক্টর অবিনাশ, যিনি জেলে রতনের চিকিৎসা করছিলেন। ও, মানে রতন যখন জেলের ভেতরে ছিল তখন ওর ডায়ালিসিস আপনিই করতেন? হ্যাঁ স্যার, কিন্তু জেল থেকে ছাড়া পাওয়ার পর ও কোনোদিন চিকিৎসার জন্য আমার কাছে আসেনি। হতে পারে অন্য কোনো ডক্টরকে দেখাচ্ছে। হুম, এর নাম রতন। আপনাদের কারো কাছে তো এসেছিল নিশ্চয়ই। আপনার কাছে? না স্যার, আমার কাছে তো আসেনি। আপনার কাছে? নো স্যার। ডাক্তার দেবেন্দ্র, ফটোটা দেখেই আপনার মুখ শুকিয়ে গেছে। আপনার কাছে আসতো? না তো। ডাক্তারবাবু, ভয় পাওয়ার কিছু নেই, যা কিছুই আছে আপনি খোলাখুলি বলতে পারেন। এই লোকটা খুবই বিপজ্জনক আসলে স্যার। আর ও যদি জানতে পারে যে আমি সিআইডির কাছে সবকিছু বলে দিয়েছি, তাহলে আমাকে প্রাণে মেরে দেবে স্যার। দেখুন, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনার সুরক্ষার দায়িত্ব আমাদের। আপনি শুধু এটা বলুন যে এই লোকটা কবে এসেছিল। এ নিজে আসেনি, আমি গিয়েছিলাম ওর কাছে। একদিন হঠাৎ করে আমার বাড়িতে কিছু গুন্ডা এসে পড়ে, আর ওরা আমাকে জোর করে তুলে নিয়ে যায় এর চেক আপের জন্য। কোথায় নিয়ে গিয়েছিল আপনাকে? জানি না স্যার, ওরা তো আমার চোখে কাপড় বেঁধে দিয়েছিল। তবে খুব অদ্ভুত একটা জায়গা। কিছু তো মনে আছে আপনার? কিরকম ছিল ওই জায়গাটা? অথবা কিছু অদ্ভুত লেগেছে আপনার, বা কোনো আওয়াজ? হ্যাঁ স্যার, আমি ওই জায়গাটায় এরোপ্লেনের ওড়ার আওয়াজ পাচ্ছিলাম 5 মিনিট অন্তর অন্তর। এরোপ্লেনের আওয়াজ? তার মানে ওই জায়গাটা এয়ারপোর্টের কাছাকাছি হবে। পুরো এরিয়াটাকে খুঁজে দেখা হবে। আর ওই চাওয়ালা বলেছিল না কালো লেসকট গাড়ির ব্যাপারে, যার নাম্বার প্লেটটা লাল রঙের? এরকম গাড়ি কে চালায় তা আরটিও থেকেই জানা যাবে। স্যার, এয়ারপোর্টের পাশে এরকম অনেক গোপন জায়গা থাকতে পারে। রতন কোথায় লুকিয়ে আছে? চলো এখানে গিয়ে দেখি। পরে আনবেন। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। গত মাসে কতগুলো লেসকট গাড়ি কেনা হয়েছিল তার একটা তথ্য আমরা চাই। এটা আরটিও অফিস দাদা, এখানে যাকে তাকে ইনফরমেশন দেওয়া যায় না। এখানে যে কেউ চলে আসলে পরে আমরা তাকে ইনফরমেশন দিয়ে দেবো নাকি? সিআইডি? আপনারা সিআইডি থেকে এসেছেন? আপনারা বসুন না। সোনু, লস্যি নিয়ে এসো। লস্যি চা লাগবে না, প্রশ্নের উত্তরটা দিন। হ্যাঁ, 1 মিনিট। গত মাসে মোট 8টা লেসকট গাড়ি কেনা হয়েছিল। 8? তার মধ্যে কালো রঙের কটা ছিল? মোট 5টা গাড়ি ম্যাডাম। 5টা কালো লেসকট গাড়ি। এই 5টা গাড়ি কারা কারা কিনেছে? রাজীব, সরতাজ, আরিয়ান, বলবন্ত কুমার। বলবন্ত কুমার তো তেজার লয়ার, ওর কেসটা লড়ছে। হ্যাঁ স্যার। এই বলবন্ত কুমারের অ্যাড্রেসটা কি? পুরো ঘরটাকে ভালো করে খুঁজে দেখো।
স্যার বাড়িতে কেউ নেই। আলমারিতে তার জামা কাপড়ও নেই। মানে বাক্স প্যাঁটরা নিয়েই গা ঢাকা দিয়েছে বলবন্ত। এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন সব চেকপোস্টে খবর করে দাও, বলবন্ত যেন পালিয়ে যেতে না পারে। স্যার আর একটা ফাঁকা বাড়ি স্যার। হ্যাঁ, হতে পারে রতনের সন্ধান এখানেই হয়তো শেষ হবে। স্যার দরজাটা তো খোলা রয়েছে। হ্যাঁ, স্যার পুরো বাড়িটা খালি। স্যার এই রতনকে খুঁজতে খুঁজতে পা ব্যথা হয়ে গেল। সব সময় আমাদের থেকে পালিয়ে বেড়ায়, যখনই সিআইডিরা পৌঁছয় ঠিক পালিয়ে যায়। হ্যাঁ পঙ্কজ, এখনো পর্যন্ত তো আমাদের থেকে এক পা এগিয়েই রয়েছে, কিন্তু বেশিক্ষণ আমাদের থেকে বাঁচতে পারবে না। স্যার একটা গাড়ির আওয়াজ শুনতে পেলেন? হ্যাঁ, গাড়িটা লেসকট। এই গাড়িটা তো উকিল বলবন্তের। নিশ্চয়ই বলবন্ত রতনের ব্যাপারে কিছু জানবে। হ্যালো অভিজিৎ স্যার। বাঘ গর্জন করছিল না তো? সিআইডির বাঘ তো খুব জোরে জোরেই গর্জন করছিল, কিন্তু এখন শান্ত হয়ে গেছে। ভেরি গুড। যতক্ষণ আমাদের প্ল্যান সাকসেসফুল না হয় এই বাঘকে এরকম ভাবে শান্ত বসে থাকতে দাও। এসিপির শান্তি আর আমাদের বোমের ধামাকা, কি দারুণ কম্বিনেশনটা না? বস, বোম লাগানো হয়ে গেছে? হ্যাঁ, ব্যাস এবার শুধু ব্লাস্ট করতে বাকি। বুম! লোক তো মরবেই মরবে, দেশের মেরুদণ্ডও ভেঙে যাবে। ছটফট করো এসিপি, ছটফট করো। এটা সিআইডির সব থেকে মারাত্মক খেলোয়াড়, ওর ওপর নজর রেখো। যদিও খাঁচা থেকে ফুর হয়ে যায় না, তাহলে আমরা সবাই মারা পড়বো, বুঝেছো? নজর রেখো ওর ওপর, নজর। কিছু তো একটা করতেই হবে, যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতেই হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, ওই কালো গাড়িটা কোন দিকে ঘুরেছে? বংশীনগরের দিকে? আরে বংশীনগরে নাও। ওই গাড়িটার ব্যাপারে কন্টিনিউ আমাকে ইনফর্ম করো। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রেয়া,
এসিপি স্যারের মোবাইলের ব্যাপারে কিছু জানতে পারলে? মোবাইল ট্র্যাক হয়েছে ওনার? না স্যার, ওনার ফোন তখন থেকে বন্ধ বলছে। যখনই অন হবে মোবাইল কোম্পানি আমাদেরকে জানিয়ে দেবে। স্যার আমার এসিপি স্যারের জন্য খুব চিন্তা হচ্ছে স্যার। স্যার ওরা যদি এসিপি স্যারকে কিছু করে দেয়। ওনার নাম এসিপি প্রদ্যুমান, এসিপি প্রদ্যুমান। গুন্ডারা কাঁপে ওনার ভয়ে। এই রতনের মতো ছুঁচো ওনাকে কিচ্ছু করতে পারবে না। পাপ্পু, এসিপি কোথায়? কি ব্যাপার, কি হয়েছে? দেখুন, আমি সিআইডি থেকে এসেছি। আপনার কাছে মোবাইল ফোন আছে? প্লিজ আমাকে একটু দেবেন, আমার একটা জরুরি ফোন করার আছে। থ্যাংক ইউ। হ্যালো অভিজিৎ। হ্যালো স্যার। স্যার আপনি এখন কোথায় আছেন? আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, শহরে একটা বড় সড়ো বোম ব্লাস্ট হতে চলেছে। বহু মানুষ মারা যেতে পারে। যে কোনো পরিস্থিতিতে আমাদের এটা আটকাতেই হবে। ও মাই গড। আপনি কিছু জানেন যে এই বোম কোথায় ব্লাস্ট করা হবে? সেটা আমি জানি না অভিজিৎ, কোন জায়গায় বোম ব্লাস্ট হবে। শুধু এইটুকু জানি একটা বড় ইভেন্ট হতে চলেছে, যেখানে বড় বড় সেলিব্রিটিরা আসবে। অনেক কিছু হতে পারে অভিজিৎ, খোঁজ নাও তাড়াতাড়ি। কোথায় বোম আছে? আপনি আমাকে 2 মিনিট দিন, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি এরকম ফাংশন কোথায় হচ্ছে। আমি তোমাকে পরে ফোন করছি। ওকে স্যার। স্যার নিজের খেয়াল রাখবেন। খোঁজ নাও, শহরে ঠিক কতগুলো ফাংশন হচ্ছে আর কোথায় কোথায় হচ্ছে সব খোঁজ নাও। এখানেই বোম ব্লাস্ট হতে পারে। ঠিক আছে স্যার, আন্ধেরিতে একটা ফাংশন আছে, আর্মি অফিসারদের সম্মানার্থে রাখা হয়েছে। স্যার দ্বিতীয় ফাংশন জুহুতে, ওখানে একটা কনফারেন্স রয়েছে। দেশ বিদেশের বড় বড় নিউরোলজিস্ট নিজেদের রিসার্চ শেয়ার করার জন্য আসছেন। জুহুতে? স্যার একটা ফাংশন তো একেবারে হাই প্রোফাইল অ্যাওয়ার্ড ফাংশন স্যার। কোনটা? এই ফাংশনে দেশকে যে সমস্ত লোকেরা উন্নতির পথে নিয়ে যাচ্ছেন তাদের সম্মানিত করা হবে। অনেক বড় বড় ব্যক্তিত্ব আসবেন সেখানে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান, পলিটিশিয়ানস, প্লেয়ার্স, ফিল্ম স্টার্স সবাই। এই ফাংশনটাই ফ্রেডি, এই ফাংশনটাই। এটা কোথায় হতে যাচ্ছে? ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান, পলিটিশিয়ানস, প্লেয়ার্স, ফিল্ম স্টার্স সবাই। এই ফাংশনটাই ফ্রেডি, এই ফাংশনটাই। এটা কোথায় হতে যাচ্ছে? কেপি কলা কেন্দ্র। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাও ওখানে, আমিও মিট করছি ওখানে। কেপি কলা কেন্দ্র নাও তাড়াতাড়ি, কেপি কলা কেন্দ্র। দেখো, আমরা সিআইডি থেকে। অডিটোরিয়ামে বোম আছে। তোমাদের ম্যানেজার কোথায়? আসুন। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। হ্যাঁ দীপক, কি হয়েছে? স্যার সিআইডি। সিআইডি? এনারা বলছেন যে অডিটোরিয়ামে বোম আছে স্যার। বোম? এই বোমগুলো আবার ওই ইলেকট্রিশিয়ানটা লাগায়নি তো? ইলেকট্রিশিয়ান? হ্যাঁ স্যার। কে তারা? কাল একজন ইলেকট্রিশিয়ান এসেছিল একটা বড় বাক্স নিয়ে। বলেছিল মেকআপ রুমে সমস্ত ইলেকট্রিক ওয়্যার চেক করতে হবে। আমার মনে হচ্ছে যে ওই কিছু গোলমাল করেছে। কোথায়? মেকআপ রুমটা কোথায় দেখান। স্যার আসুন এদিকে, আসুন এদিকে। কোথায়? এই তো এইদিকে। তাড়াতাড়ি করুন। এই যে স্যার এটা। এই দাঁড়া। সিআইডি কে ফাঁসাবি? হ্যাঁ বল বল, বোম কোথায় আছে? স্যার বোমের ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার, শুধু এইটুকু জানি যে
5টার সময় বোমটা ফাটবে। আমি তো শুধু বাঁচবার জন্য পালাচ্ছিলাম স্যার। 5টা বেজে 10 মিনিট, এখনো 20 মিনিট বাকি। নিয়ে যাও ওকে। 20 মিনিটে বমটাকে খুঁজে বের করে ডিফিউজ করা, অডিটোরিয়াম থেকে এতগুলো লোকজনকে বের করা একেবারেই অসম্ভব। কিভাবে করব স্যার? 20 মিনিট অনেক সময় ফ্রেডি। এই বিল্ডিং এর প্রত্যেকটা জায়গা ভালো করে খুঁজে দেখো, আর লোকেদের অডিটোরিয়াম থেকে বের করে ফেলো। অভিজিৎ চলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি বেরিয়ে যাও এখান থেকে, এখানে বম আছে। ওদিকে দেখো, ওইদিকে। আসুন এইদিকে, এইদিকে, ডান দিকে, আস্তে আস্তে। এটা একটু দাও তো। আসুন এইদিকে, এইদিকে, ডান দিকে। হ্যাঁ ভাই, সমস্ত কাজ প্ল্যান মতোই চলছে। সিআইডির লোকেরা এই দেশটাকে অনেক বোম ব্লাস্টের হাত থেকে বাঁচিয়েছে, কিন্তু আজ আর বাঁচাতে পারবে না। আজকে এই দেশে আবার সুনামি আসবে, চোখের জলের সুনামি। কি লোকেরা সব বাইরে চলে আসছে? স্যার। হ্যাঁ অভিজিৎ। স্যার মাত্র 7 মিনিট বাকি। এই সময়ের মধ্যে বমকে ডিফিউজ করা খুব মুশকিল স্যার, কারণ বোমের মধ্যে স্যার সেন্সার লাগানো রয়েছে, আর রিমোটের বটন যেখান থেকেই টেপা হোক না কেন বোম ফাটবেই। এই এই রিমোটের রেঞ্জ কত দূর হবে? স্যার প্রায় 200 মিটার। 200 মিটার? এই সিআইডির লোকগুলোও না বিনা নিমন্ত্রণে যে কোনো জায়গায় চলে আসে। আজকে ওদের শহীদ হওয়ার স্বপ্ন পূরণ করে দেব। এই দেশের ভিত এতটা দুর্বল নয় যে তোর মতো চুনোপুটিরা সেটাকে নড়াতে পারে। দেশের জন্য তোর বিশাল চিন্তা, তাই না? আর এই দেশের নাগরিকদের জন্যও চিন্তিত। যতই তুই রিমোট হাতিয়ে নে না কেন, এখন 5:30 বাজতে আর মাত্র 3 মিনিট বাকি, আর পৃথিবীর কোনো বম স্কোয়াডের লোকেরা এই বমটাকে ডিফিউজ করতে পারবে না। 3 মিনিট বাকি না? 3 মিনিটে আমি তোকে 30 বার উপরে পাঠাবো। বল বম কি করে ডিফিউজ করবো বল। বমের উপর লাগানো প্লেটটাকে সুপার ম্যাগনেটের সঙ্গে কানেক্ট করলে বমের সার্কিট ব্রেক হয়ে যাবে, বম ডিফিউজ হয়ে যাবে। হ্যালো এসপি স্যার।
বলবন্ত, আমার এই দেশ ছাড়া আর খুব তাড়াতাড়ি বন্দোবস্ত করো। এতক্ষণে তো বোম ব্লাস্টও হয়ে গেছে হয়তো। এই দেশে আর 1 মিনিটও থাকা আমার পক্ষে খুব একটা ভালো হবে না। তুমি এসব নিয়ে একদম ভেবো না। এই নাও তোমার বোর্ডিং পাস আর এটা পাসপোর্ট। 3 ঘন্টার মধ্যে তোমার ফ্লাইট আছে, আর ওই ফ্লাইটে করে তুমি সোজা জেনেভা পৌঁছে যাবে। তারপর এদেশের আইন তোমাকে আর কোনোদিনও ছুঁতেও পারবে না। তুই এখানে এখানে কি করছিস? তোর তো প্ল্যান অনুযায়ী ওখানে। প্ল্যান অনুযায়ী তো তোমরা অনেক কিছু করতে চেয়েছিলে, কিন্তু সিআইডি টিম আজ পর্যন্ত বড় বড় প্ল্যানকে খিচুড়ি বানিয়ে তাদেরকেই খাইয়েছে যারা এই প্ল্যানগুলো বানিয়েছিল, বুঝেছো? কোথায় যাচ্ছ বলবন্ত বাবু? কোর্টে যাবে না? কোথায় পালাচ্ছিস তুই? হ্যাঁ, তোর কাছ থেকে তো গত 5 বছরের হিসেব নেব রে। 5 বছর আগে যাকে আপনারা গুলি মেরেছিলেন সেটা আমি নই, আমার ভাই ছিল। কি? তোমার ভাই ছিল? হ্যাঁ, আমার যমজ ভাই। আইন সেটা জানতো না যে আমার কোনো যমজ ভাই আছে, তাই আপনারা ভাবলেন রতন মারা গেছে। আর তুই ভাবলি তাহলে এই ব্যাপারটার সুবিধে নিতে হবে। বেশ কয়েক বছর আন্ডারগ্রাউন্ড থাকলি আর প্ল্যান বানাতে থাকলি, দেশে সন্ত্রাস ছড়ানোর প্ল্যান। হ্যাঁ হ্যাঁ, আমি চাইতাম প্রথমে বোম ব্লাস্ট করিয়ে 1000 নিরপরাধ লোককে মারতাম, আর তারপর এসিপি প্রদ্যুমানকে তিল তিল করে মারতাম, যাতে আমার ভাইয়ের আত্মার শান্তি হয়। কিন্তু তোমার মতন মশারা সত্যের পথে চলার লোকেদের কোনো ক্ষতি করতে পারে না, বুঝেছো? এবার ফাঁসি দড়িতে ঝোলার জন্য তুমি তৈরি হও। নিজের ভাইয়ের সঙ্গে দেখা করবে না? হ্যাঁ।